এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেইনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। তো যেরকম তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে একটা ট্রিলজি রিভিউ করব। রিভিউ ঠিক না, বা বলা ভালো আলোচনা করব তোমাদের সাথে একটা ট্রিলজি নিয়ে। এবং ট্রিলজিটা কোন ট্রিলজি সেটাও তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। সেটা হলো শয়তানের মা ট্রিলজি বা অদিতি চৌহান সিরিজের 3টি বই, কৌশিক দাস বাবুর লেখা। এবং এই বই 3টে আমি খুব রিসেন্টলি পড়েছি, এবং সত্যি কথা বলতে হয়তো আমার আগে তোমাদের মধ্যে অনেকেরই এই বই 3টে পড়া হয়ে গিয়েছিল। তার কারণ আমাকে কিন্তু তোমরাই এই বইগুলোর কথা বলেছিলে প্রথম। আমি কিন্তু তার আগে শয়তানের মা ট্রিলজি সম্বন্ধে খুব একটা জানতাম না। তোমাদের কমেন্ট থেকেই কিন্তু আমি এই বই 3টে সম্বন্ধে জানতে পেরেছি, এবং তারপরে আমি বইগুলো সংগ্রহ করে পড়া শুরু করেছিলাম। তো যেরকম জানি যে ফার্স্ট পার্টটা হলো শয়তানের মা, সেকেন্ড পার্টটা ট্রিলজি হলো শিকারের সন্ধানে, এবং থার্ড যেটা ফাইনাল পার্ট এখনও অবধি আমরা জানি সেটা হলো করাচি প্রজেক্ট। তো এই তিনটে বই ডেফিনেটলি বেরিয়েছে শপিজেন বাংলা থেকে, এবং আমরা আজকে এই 3টে বই নিয়েই কথা বলবো। বেশ, এবার আসি প্রথম বইটাতে। শয়তানের মা কৌশিক দাসের লেখা, এবং যেরকম বললাম শপিজেন বাংলা থেকে বেরিয়েছে। এইটার প্রিন্টেড প্রাইস হলো 300 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 286। বেশ, এটার কিন্তু একটা ডাস্ট জ্যাকেট রয়েছে, এবং ডাস্ট জ্যাকেটের ভেতরেও কিন্তু কভারটা একদম সেম, যেরকম ডাস্ট জ্যাকেটের ওপরে যেরকম ডিজাইন সেরকমই ডিজাইন। তো সেটা একটা ভালো জিনিস। আচ্ছা, এইবার আমি ব্লার্বটা একটু বলে দিই। শপিজেন বাংলার বইগুলোর পৃষ্ঠা কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়, এবং অ্যাজ সাচ যে কোনো প্রিন্টিং মিস্টেক বা এডিটিং এরার থাকে সেরকম আমি খুব একটা পাইনি। বইগুলোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো অলংকরণ নেই, সেটা একটা জিনিস। আমার যতদূর মনে পড়ছে 3টে বইয়ের কোনোটাতেই কোনো অলংকরণ আমি দেখিনি। তো এইরকম একটা বিষয়। আচ্ছা, বেশ, এবং ফন্ট সাইজও একদম ঠিকঠাক। এই বইটাকে 3টে পর্বে ভাগ করা আছে, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব তোমরা দেখতেই পাচ্ছ। এইবার আমি আসি বইটার ব্লার্বটাতে। ব্লার্বটা তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো, আমি আমার মতো করে ডেফিনেটলি বইটা বলে দেব, বিষয়টা বলে দেব। বেশ, এইবার সামনে এখানেও একটুখানি লেখা আছে, সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। বেশ, বইটা আসলে এই ট্রিলজিটাকে ইনিশিয়ালি স্পোর্টস থ্রিলার হিসাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল, কিন্তু আমার ব্যক্তিগত মতামত এই যে স্পোর্টস থ্রিলার তো ডেফিনেটলি, কিন্তু সেটা বোধহয় এই ফার্স্ট দুটো পার্ট নিয়ে। কিন্তু বেসিক্যালি এই বইটাকে কিন্তু আমরা পলিটিক্যাল থ্রিলারও বলতে পারি, মানে স্পাই থ্রিলার যেটাকে বলে সেটাও বলতে পারি। তো এই বইটা কিন্তু একটা মাল্টি লেয়ার্ড বই, বিভিন্ন ধরনের, মানে টোটাল সিরিজটাই ইনফ্যাক্ট একটা মাল্টি লেয়ার্ড সিরিজ, যার মধ্যে কিন্তু পলিটিক্স রয়েছে, যার মধ্যে স্পাই যে থিমটা থাকে সেই টপিক রয়েছে, স্পোর্টস বেটিং রয়েছে, এবং বিভিন্ন রকমভাবে এই যে টেরোরিজম বা এই ধরনের যে বিষয়গুলো থাকে সেইগুলোর খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা তুলে ধরা হয়েছে। কৌশিকবাবু নিজে একজন স্পোর্টস জার্নালিস্ট, এবং এখন সম্ভবত উনি ক্রীড়া বিভাগের, আনন্দবাজারের ক্রীড়া বিভাগের সহকারী সম্পাদকের দায়িত্ব রয়েছেন এখন। তো স্বাভাবিকভাবে স্পোর্টসটা তার নিজের জনার, এবং তিনি সেইটাতে যে সিদ্ধহস্ত হবেন সেটা নিয়ে লেখার সেখানে তো কোনো মানে দ্বিমত থাকেই না। কৌশিক দাসবাবুর লেখাও কিন্তু খুব সাবলীল। আমি ওনার প্রথম পড়েছিলাম হচ্ছে রক্তকরবী মার্ডার্স, ওনার লেখা প্রথম বই যেটা আমি পড়েছিলাম, এবং আমার বেশ ভালো লেগেছিল। তারপর তোমরা অনেকেই আমাকে শয়তানের মা ট্রিলজির কথা বলো, এবং তারপরে আমি এই বইটা কালেক্ট করে পড়া শুরু করি। এটা আমার অসাধারণ লেগেছে, এবং খুব ইউনিক, খুব সাহসী কিছু পয়েন্ট কিন্তু উনি তুলে ধরেছেন। এইবার আমি বিষয়টাতে আসি। এই প্রথম খণ্ডটি একেবারেই শুরু হয় ম্যাচ ফিক্সিং দিয়ে। আমরা জানি বেশ কিছু বছর আগে ইন্ডিয়ার টিম, বা ইন্ডিয়া শুধু টিম না, ওয়ার্ল্ডের বেশ কিছু ক্রিকেট টিম, টিমগুলোর ওপর একটা অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগ কিছুটা অর্থে প্রমাণিত হয়েছিল, কিছুটা না অনেকটাই প্রমাণিত হয়েছিল, যে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটা। ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপার কি না, আগে থেকে
বলে দেওয়া যাবে যে কোন প্লেয়ার কতটা হয়তো কত রান করছে, বা কোন প্লেয়ার কোন ওভারে আউট হয়ে যাবেন, বা কোন দল জিতবে কোন দল হারবে, এর উপর একটা বেটিং এবং একটা বড় অঙ্কের টাকার খেলা চলতো। তো সেই থিমটাকে নিয়ে কিন্তু এই প্রথম শয়তানের মা সিরিজটা শুরু, লেখা বেসিক একদম আইডিয়াটা। কিন্তু সেটা পরে কোথাও একটা অন্য দিকে টার্ন নিচ্ছে, কোথায় না এই যে ম্যাচ ফিক্সিংটা হচ্ছে, এই ম্যাচ ফিক্সিংয়ের টাকাগুলো জোগাচ্ছে কারা, আর এই ম্যাচ ফিক্সিংয়ের ফলে যে টাকাগুলো ইনকাম হচ্ছে সেই টাকাগুলোই বা কোথায় যাচ্ছে? সে তো হিউজ অ্যামাউন্টের খেলা, তাহলে সেই হিউজ অ্যামাউন্টগুলো কোথায় যাচ্ছে? কি না এই হিউজ অ্যামাউন্টগুলো যাচ্ছে টেররিস্ট দলের কাছে। এইটা থেকে এই তথ্যটার থেকে কিন্তু প্রথম এই বইটা লেখা শুরু। এইবার আমরা দেখব যে যে এই ক্রিকেট বেটিং এবং এই সংক্রান্ত ক্ষেত্রে যে ক্রিকেট বেটিংয়ের সঙ্গে যে টেরোরিজমের যে লিঙ্ক রয়েছে, আমাদের প্রতিবেশী দেশ যারা কোথাও একটা আমাদের শত্রু দেশ মিত্র দেশ এরকম একটা কনসেপ্টের মধ্যে চলে আসছে, সেইখান থেকে এই টেরোরিজমের গ্রুপটাকে টার্গেট করার জন্য এবং সেটাকে একটা সলভ করার জন্য, এই ইস্যুটাকে একটা সলভ করার জন্য আমাদের একজন খুব বড় একজন যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাদের ফর্ম করা হয়, এবং সেই টিমটাকে লিড করেন অদিতি চৌহান। এই অদিতি চৌহানের ক্যারেক্টারটি হচ্ছে আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার। মানে আমরা একটা ফিমেল প্রোটাগনিস্টকে নিয়ে 3টে বই পড়তে চলেছি, সেটা প্রথমেই বলে দেওয়া হচ্ছে। এবং অদিতি চৌহানের ক্যারেক্টারটিও বেশ ইন্টারেস্টিং। তো এই অদিতি চৌহানের ক্যারেক্টারটিও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার নিজস্ব একটি পরিবার রয়েছে, তার মেয়ে রয়েছে, তার হাজব্যান্ড তিনিও নৌসেনার, যতদূর জানি একটি নৌসেনার ডিপার্টমেন্টে কাজ করেন, এবং অদিতি চৌহানের ওপর দায়িত্ব পড়ে এই ম্যাচ গড়াপেটা এবং সেই সংক্রান্ত যেসব টেরোরিজমে সেই সংক্রান্ত যে টাকা পয়সার লেনদেন হচ্ছে তা একটা সলভ করার, এবং কোথাও একটা এই যে বিভিন্ন রকম ম্যাচ ফিক্সিং হচ্ছে এবং বিভিন্ন 2-3টে দেশের মধ্যে যে একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে, কোনো দেশ মিত্র দেশ বা কোনো দেশ শত্রু দেশ, আমাদের মানে এই পরিস্থিতিতে ঠিক যে আমাদের প্রতিবেশী দেশগুলোকে আমরা খুব শত্রু দেশ বলে মনে করছি, সেরকম কিছু দেশের কল মনিটরিং করা হচ্ছে কন্টিনিউয়াসলি, যাতে কোনো রকম বড় নাশকতার ছক যাতে ধরা পড়ে যায়। তো সেই রকম পরিস্থিতিতে একটি টার্ম উঠে আসে, শয়তানের মা আসছে। এই শয়তানের মা কথাটি শুনলে, বন্ধটি শুনলে অনেক বড় বড় যারা ইন্টেলিজেন্সের অফিসার থাকে তারা কেঁপে ওঠেন, কি এই শয়তানের মা? এবং অদিতি চৌহান কি পারবেন কোনোভাবে ইন্টারপোল এবং FBI এই সমস্ত কিছু মধ্যে থেকে তাদের হেল্প নিয়ে বা নিজে ছোট্ট একটি টিম নিয়ে এই যে নাশকতা বা এই শয়তানের মা আসছে, শয়তানের মা কি, কেন তাকে নিয়ে এত চিন্তা, কেন এই নাশকতার ছক, কীভাবে সে সমস্ত কিছুকে বানচাল করতে কি পারবে এই অদিতি চৌহান? এইটা নিয়ে কিন্তু গল্পটা। ম্যাচ ফিক্সিং ডেফিনেটলি এই বইটার একটা বিশাল অংশ, কিন্তু সেটাই সবটা নয়। এর পেছন এই গল্পটার এই বইটার আরও অন্য অনেক বিষয়ের অনেক ডেপথ রয়েছে, যেগুলোকে আমরা অ্যাজ সাচ হয়তো নামের অদল বদল করা হয়েছে, জায়গার অদল বদল করা হয়েছে, ঘটনার অদল বদল করা হয়েছে, কিন্তু আমরা যারা একটু নিউজ পেপার ফলো করি বা একটু জাস্ট ওই 2000-এর মানে 2000-এর আশেপাশে, মানে আজ থেকে 22 বছর আগে 2000 সালের আশেপাশে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি একটু ফলো করি, তাহলে কিন্তু আমরা কিছু কিছু ক্যারেক্টারকে আইডেন্টিফাই করতে পারবো যে এরা অ্যাকচুয়ালি কাদের কথা বলা হয়েছে। তো সেই রকম কিছু ক্যারেক্টার, সত্যিকারের ক্যারেক্টারের উপর বেস করে এই ঘটনাটা, এই বইটা লেখা। এবং বইটা কোথায় যে স্পোর্টস থ্রিলার থেকে পলিটিক্যাল থ্রিলারে টার্ন করে যাবে, এইটাও একটা খুব ইন্টারেস্টিং জায়গা। কিন্তু কেননা কৌশিকবাবু এত সাহসিকতার সাথে এই বইটা লিখেছেন যে বইটা পড়তে পড়তে কিন্তু আপনার মানে খুব টানা, আপনি শেষ না করে ছাড়তে পারবেন না। তো এইখানে আমরা দেখব যে এই বইটা শেষ হচ্ছে এমন জায়গায় যেখানে ওই যে নাশকতার বা আমাদের যে শত্রু দেশ তাদের যে
নাশকতার একটা ইনিশিয়াল প্ল্যান ছিল, সেটাকে অদিতি চৌহান হয়তো ভণ্ডুল করতে সক্ষম হচ্ছেন, কিন্তু একজন নেতা মানে একদমই টেররিস্ট গ্রুপের সাথে যারা যোগাযোগ করে, যারা ম্যাচ ফিক্সিংয়ের একদম টপে রয়েছে যেসব মাথারা, সেই মাথাগুলোর মধ্যে একটি মাথাকে হয়তো অদিতি চৌহান ধরতে পারছে বা আইডেন্টিফাই করতে পারছে, কিন্তু বাকি মাথাদের তো ধরতে পারলো না। তাহলে তো গল্পটা শেষ হলো না এখানে। ঠিক এইখান থেকেই আমাদের সেকেন্ড পার্টটা শুরু হবে। সেকেন্ড পার্টটি হলো শিকারের সন্ধানে শয়তানের মা, দ্বিতীয় ভাগ, কৌশিক দাসবাবু, যেরকম অবভিয়াসলি কৌশিক দাসবাবুরই লেখা, এবং এটার প্রিন্টেড প্রাইস হলো 320 টাকা। আচ্ছা, এটার পৃষ্ঠা সংখ্যা হলো 292 পৃষ্ঠা। কিন্তু এই 292 পৃষ্ঠার পরে পৃষ্ঠা ছাড়া যদি অ্যাকচুয়ালি গল্পটা আমরা দেখি তাহলে হচ্ছে 287 পৃষ্ঠার গল্প। এরপরে কিছু কিছু ঋণ শিকার রয়েছে এবং কিছু পরিশিষ্ট রয়েছে, যেখানে কৌশিকবাবু খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন রেজ করেছেন, যেটার কথা মানে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে ভাবাবে, সেরকম কিছু কোয়েশ্চেন রেজ করেছে, সেটা আমি পরে আসছি। আপাতত আমি এটার ব্লাবটা আপনাদের দেখাই এবং তারপর আমি ডিসকাশনে যাব। আচ্ছা, এর সামনেও একটুখানি ব্লাবড আছে, সেটাও আপনারা একটু পজ করে পড়ে নিতে পারেন। বেশ, এইবার হচ্ছে আমরা 2001-এ আশেপাশে আমরা দেখব যে সিবিআই জয়েন্ট ডিরেক্টর অদিতি চৌহান যে আগের বইতে যে ঘটনাটা একদম সেই গড়পেটা ম্যাচ গড়পেটা এবং সেখান থেকে টেররিস্টদের কাছে সেই টাকাটা চলে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে যেটা ঘটছে, এবং সেখানে অদিতি চৌহানের পার্সোনাল লাইফেও কিছু মানে তার ছাপ পড়ছে, তার পার্সোনাল লাইফও কোথাও একটা এফেক্টেড হচ্ছে, সেই জায়গা থেকেই কিন্তু এই গল্পটা আবার শুরু হচ্ছে। কি না, এইবার ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানে যাচ্ছে ক্রিকেট ম্যাচ খেলতে, এবং পাকিস্তানে যে যাচ্ছে তাতে কিন্তু অনেক রকম গল্প রয়েছে। তখন আমাদের প্রধানমন্ত্রী যিনি, যাকে অ্যাকচুয়ালি আমরা এখানে বলে দিচ্ছি, উল্লেখ করেই দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার গল্প এবং মানে সেই সময়কার প্রেক্ষাপট, এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ঐতিহাসিক সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ভারতীয় দল, এবং খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের মাটিতে যখন ভারতীয় দল যাচ্ছে তাদের একটা সিকিউরিটি নিয়ে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু কিন্তু উঠে দাঁড়ায়। এবং তার আগেই কিছুদিন আগে যেহেতু ইন্ডিয়ার ওপর যে নাশকতার ছক করা হয়েছিল, এবং তাতে যে টেররিস্ট টিমগুলো ছিল তাদের যারা মদতদাতা, তারাও ডেফিনেটলি চাইবে যে ইন্ডিয়ান টিম যখন পাকিস্তানের মাটিতে আসছে তখন যাতে তাদের ওপরও কোনো রকম হামলা করা যেতে পারে। এবং এই হামলার মেন কারণ কি থাকবে না, ভারত এবং পাকিস্তানের যে একটা কূটনৈতিক মানে সমঝোতা টাইপের হয়েছিল, যে আন্ডারস্ট্যান্ডিং টাইপের হয়েছিল, সেটার ওপর আঘাত আনা, যাতে কোথাও একটা ভারত এবং পাকিস্তানের সম্পর্কটা আরও তিক্ত হয়ে যায়। এবার এই পরিস্থিতিতে একটি টিম পাঠানো হয় ভারতীয় ক্রিকেট টিমের সাথে, পুলিশের এবং ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একটি টিম পাঠানো হয়, যারা তাদের এই হামলার যাতে তাদের কোনো হামলা না হয় তাদের ওপর, সেইটা নিয়ে একটুখানি বিভিন্ন রকম রিপোর্ট তৈরি করবে বা তাদের সেই দিকে খেয়াল রাখবে, এরকম একটি টিম ক্রিকেট টিমের সাথেও পাঠানো হয়। অপরদিকে আমরা দেখব অদিতি চৌহান মানে অন্য ছদ্মবেশে এবং ছদ্ম পরিচয়ে তিনিও পাকিস্তানের মাটিতে পা রাখতে চলেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গেই। এবং তিনি কেন পা রাখতে চলেছেন না, যে ওই যে ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম বেশ কিছু মানে এই ক্রিকেট বেটিং এবং টেররিস্টের বেশ কিছু মাথা, যাদের সেই প্রথম বইতে হয়তো অদিতি চৌহান ধরতে পারেনি, তাদের সন্ধানে অদিতি চৌহান যাবেন। এবং অদিতি চৌহান জানেন যে এদের ওপর মানে একদম টপে যে মাথাটা আছে তাকে মারতেই হবে, আদারওয়াইজ কিন্তু এই ঘটনাটার মানে বা এই নাশকতার চাল বানচাল করা যাবে না। এই পরিস্থিতিতে যেখানে মানে এত ইন্টেলিজেন্সের লোক, এত সেনাবাহিনী, এরা কিছু করতে পারছে না, সেখানে অদিতি চৌহান একা কি পসিবল, তার পক্ষে সে একা একজন মানুষ, তার পক্ষে কি পসিবল একটা অন্য দেশের মাটিতে গিয়ে সেখানে এরকম মানে পরিস্থিতিতে একটা এরকম টপে থাকা এত পাওয়ারফুল একটা লোককে শেষ করে আসা?
মোটেই মুখের কথা নয়। এইটা নিয়েই গল্পটা কিভাবে সিআইএর একটা কাউন্টার টেররিজম সেন্টারের সাথে ইসলামাবাদের একটা চুক্তি হলো, কি ইসলামাবাদের যে ঘটনাটা হলো তার সাথে আফগানিস্তানের কোনো একটা জালালাবাদ বা কোথাও একটা কোনো একটা টেররিস্টের ঘাঁটিতে গিয়ে অদিতি চৌহানকে হয়তো কাউকে মারতে হচ্ছে, এরম একটা অদ্ভুত একটা এই মানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এই বইটা অনেকটা কিন্তু স্পাই থ্রিলারের জনরের মধ্যে পড়ে। যেভাবে অদিতি চৌহান নিজের পরিচয় গোপন করে নতুন দেশে একটি পা রাখতে চলেছেন, সেখানে কিন্তু এটা পুরোপুরি ওই পলিটিক্যাল থ্রিলার, এটা মানে একদম স্পোর্টস থ্রিলার থেকে কোথাও একটা পলিটিক্যাল থ্রিলার এবং পলিটিক্যাল থ্রিলার থেকে স্পাই থ্রিলারে কিন্তু এই বইটাতে মোড়টা ঘুরে যাচ্ছে গল্পে। এই বইটার ক্ষেত্রে যেটা লাস্টে আমি বলেছিলাম যে কৌশিক দাসবাবু সাংঘাতিক কিছু পয়েন্ট তুলেছেন, এবং সেটা বোধহয় উনি যেহেতু নিজের রিপোর্টার সেহেতু মানে এই জায়গাগুলো এই পয়েন্টগুলো সম্ভবত উনি সম্পূর্ণ নিজের প্রফেশনাল দিক থেকেই রাখতে পেরেছেন, যে কারণে এত মানে খুব পয়েন্ট টু পয়েন্ট তিনি কথাগুলো তুলতে পেরেছেন। তো সেদিকে আমি যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি যদি ডিটেল সেটা নিয়ে আলোচনা করি তাহলে বইটার স্পয়লার হয়ে যেতে পারে মেন ঘটনাটার। তো সেইভাবে কিন্তু এই বইটা এগিয়েছে। এবার এই বইটাতেও কি মানে অদিতি চৌহান কি এই বইটা শেষেও আদেও পারবে যে সেই মাথার যে টপে বসে রয়েছে টেরোরিজমের গ্রুপটা এবং ম্যাচ ফিক্সিং, এই দুটোর কানেকশন হিসেবে যে টপে বসে রয়েছে যে মানুষটি, তাকে শেষ করতে কি অদিতি চৌহান পারবে এই ফাইনালি এই বইটা শেষেও, নাকি আরও বড় নাশকতার ছক কোথাও একটা তৈরি হবে? এই নিয়ে কিন্তু এই সেকেন্ড পার্টটা। আর ঠিক এই সেকেন্ড পার্টটা যেখানে শেষ হয়েছে সেই সূত্র ধরেই ডেফিনেটলি এই ট্রিলজির লাস্ট পার্টটা আসছে। এই ট্রিলজির লাস্ট পার্টটার নাম হচ্ছে করাচি প্রজেক্ট। এই বইটা একদম এই বছর বইমেলাতেই বেরিয়েছে। আচ্ছা, এইটার প্রিন্টেড প্রাইস হলো 450 টাকা, এবং এটা অবভিয়াসলি আগের দুটো বইয়ের থেকে কিন্তু এই বইটা অনেক বেশি মোটা, সেটা দেখেই বুঝতে পারছো বেশ। এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 361। ফন্ট কোয়ালিটি যেরকম বলেছি এবং নর্মাল একটা ফন্ট, ঠিকঠাক ফন্ট, এবং এই বইটাতে যে মানে অ্যাজ সাচ কোনো প্রিন্টিং এরার এডিটিং এরার রয়েছে সেটা পুরো ট্রিলজিতেই খুব একটা আমি পাইনি। এবং এটাও পর্বে পর্বে ভাগ করে দেওয়া হয়েছে এই বইটাও, এবং বইয়ের মধ্যেও কোনো রকম কোনো অলঙ্করণ নেই। তবে এই বইটাতে একটা জিনিস আছে, সেটা হলো এই যেটা আগের দুটো বইতে অতটা ছিল না, সেটা হচ্ছে টাইম লাইনের মানে মাল্টিপল টাইম লাইনের একটা প্যারালালি এগোনোর বিষয়, সেইটা কিন্তু এই বইটাতে অনেক বেশি রয়েছে। ফলে যাদের এই মাল্টিপল টাইম লাইনে এই আগে গিয়ে গল্পটা একটু এগিয়ে যাচ্ছে, আবার হয়তো ব্যাকলগে আমরা গল্পটা শুনছি, কি আরও পিছিয়ে যাচ্ছি 10 বছর, এই রকমভাবে যাদের পড়তে একটু অসুবিধা হয় তাদের পক্ষে হয়তো বইটা পড়তে একটু টাইম লাগতে পারে। আদারওয়াইজ কিন্তু অ্যাজ সাচ আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা হয়নি। তো এই বইটাতে কিন্তু মাল্টিপল টাইম লাইন আমরা দেখব। আচ্ছা, এই বইটার এবার আমি একটু ব্লাবটা দেখিয়ে দিই। বইটার পেছনে কোনো ব্লাব এটাতে নেই। আচ্ছা, এটার কিন্তু ডাস্ট জ্যাকেটটা লাগানো, এটা কিন্তু ডাস্ট জ্যাকেটটা খোলা না, এটা ডাস্ট জ্যাকেটটা কিন্তু লাগানো। আচ্ছা, এইখানে ব্লাবটা দেওয়া রয়েছে ফ্রন্টে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন, আমার মনে হয় স্পষ্টই দেখা যাচ্ছে। বেশ, শয়তানের মা ট্রিলজির শেষ পর্ব একদম লেখাই রয়েছে। এবার বিষয়টা হচ্ছে 2001-এ তো পাকিস্তান থেকে ইন্ডিয়া তার ম্যাচ খেলে ফিরে এলো। 2003 নতুন করে একটা ষড়যন্ত্র আবার করাচির কোনো একটা গোপন এরিয়াতে নতুন করে আবার ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি হচ্ছে। কিছুটা এই ষড়যন্ত্রের মধ্যে অবভিয়াসলি টেররিস্ট অ্যাটাকের একটা প্ল্যান রয়েছে, এবং আমরা জানি টেররিস্ট অ্যাটাক বললেই আমাদের মধ্যে আইএসআই, লস্কর, তালিবান এই সব টেররিস্ট গ্রুপগুলোর কথা মনে পড়ে। এবং কোথাও একটা এই আল কায়দা, তালিবান, ডি কোম্পানি, লস্কর এই সমস্ত জঙ্গি গোষ্ঠীরা একত্রিত হয়ে কোথাও একটা ইন্ডিয়ার ওপর মানে ভারতের ওপর একটা মানে কি বলবো সন্ত্রাস আনার প্ল্যান করছে, নাশকতার প্ল্যান করছে।
এই বইটি কিন্তু একদমই স্পোর্টস থ্রিলারের পর্যায়ে পড়ে না। এই বইটি কিন্তু পুরোপুরি অনেক কিছুটা স্পাই থ্রিলার এবং অনেকটাই পলিটিক্যাল থ্রিলার বা টেররিজমের এগেনস্টে লেখা একটা বইয়ের কথা, মানে বই হিসাবে আমরা ধরতে পারি। 2005-এ শ্রমজীবী এক্সপ্রেসে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে, কিন্তু সেই বিস্ফোরণটা দিয়ে সবে শুরু হয় এবং এর পেছনে যে কত বড় একটা ষড়যন্ত্র রয়েছে সেটা 2010-এ ভারতীয় ইন্টেলিজেন্সের গ্রুপ একটা আইডিয়া পায় এবং তারা এটা বোঝে যে এই যে ছোট ছোট 2023, 2001, 2005 এই ছোট ছোট ঘটনাগুলো কিন্তু জাস্ট কিছু ট্রেলার ছিল। এই যে জঙ্গি গোষ্ঠীগুলো, টেররিস্ট গ্রুপগুলো, তারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ওপর এমন বড় কিছু মানে আঘাত হানতে চলেছে, যেটার ফলে কিন্তু ইন্ডিয়া এবং এই পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা, তাদের সম্পর্ক, পলিটিক্যাল যে রিলেশনশিপ, কূটনৈতিক যে রিলেশনশিপ, সেগুলো তো একটা মানে টালমাটাল অবস্থাতে যাবেই এবং ইন্ডিয়াকে ঘুরে দাঁড়াতে আরও অনেকগুলো বছরকে চলে যাবে। এরম একটা ষড়যন্ত্র নিয়ে কিন্তু এই বইটা শুরু হচ্ছে। এই ষড়যন্ত্রের মানে একদম সূত্রটা কিন্তু আমরা এই সেকেন্ড পার্টের বইটাতে পাবো, যে এই শিকারের সন্ধানে বইটাতে। কেন শিকারের সন্ধানে বইটাতে এই জায়গাটা, আমি 3 নম্বর বইটা বলতে গেলে আমাকে একটুখানি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। শিকারের সন্ধানের লাস্টে আমরা দেখব পাকিস্তান থেকে 2টি মেয়ে, 2 বোন, তাদের বিশেষ কাজের দায়িত্ব দিয়ে ইন্ডিয়াতে পাঠানো হয় এবং তারা ভিড়ের মধ্যে মিশে যায়, তাদের কথা কেউ মনে রাখে না, ইভেন অদিতি চৌহান নিজেও নয়। তাদের কথা কিন্তু অদিতি চৌহানও ভুলে গেছিল। এই দুজন মেয়ে কি প্ল্যান নিয়ে এসছে ইন্ডিয়াতে? এই দুজন মেয়েকে তার জঙ্গি গোষ্ঠী বা এই তালিবান গোষ্ঠী বা লস্কর বা আল কায়দা, এই যে টেররিজম গ্রুপগুলো, তারা কি হিসাবে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে এই 2 বোনকে? তারা কোথায় গেল? তারা কি তাহলে কোনো প্ল্যান এক্সিকিউট করতে চলেছে? এবার সেই কথাটা তো তাহলে অদিতি চৌহানের মাথাতেও এই মুহূর্তে নেই। তাহলে এই যে আঘাতটা ভারতের ওপর হানতে চলেছে বা আমাদের শত্রু দেশগুলো, তারা তাহলে কিভাবে মানে সেটাকে তাহলে অদিতি চৌহান এবং তার টিম কিভাবে হ্যান্ডেল করবে, সেই নিয়ে কিন্তু গল্পটা। এবং আমরা দেখব ইরাক, নেপাল হয়ে ভারতে বেশ কিছু ভয়ঙ্কর অস্ত্র, রেডিও অ্যাক্টিভ অস্ত্র কিন্তু ইন্ডিয়াতে ঢুকছে এবং খুব স্বাভাবিকভাবেই এই ইন্ডিয়ার যে টেররিজম অ্যাটাকগুলো ঘটানোর প্ল্যান করা হচ্ছে, সেটার খবর কিন্তু আমেরিকা বা নিউ ইয়র্কে যে সেনেটরের যে মার্কিন সেনেটরের যে গোষ্ঠী, তাদের কাছেও কিন্তু এর খবর রয়েছে। তারপর তাহলে কি আমেরিকা কোথাও ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে? বা অদিতি চৌহান তার গ্রুপ নিয়ে, তার যে ছোট দল, সেই দল নিয়ে কীভাবে এই এত বড় একটা নাশকতার প্ল্যানকে হ্যান্ডেল করবে? এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই গল্পটা, এই 3 নম্বর পার্টটা, এই 3 নম্বর পার্টটা একদম গল্পটা শেষ হতে চলেছে এবং এই গল্পটা ভীষণই টানটান। মানে আমি পুরো যে ট্রিলজিটা, এবং বোধহয় আমি এই প্রথম কোনো ট্রিলজি পরপর 3টে বই পড়ে শেষ করলাম, এতটাই টানটান। এবং আমরা যেটাকে ওই যে বললাম, বারবার বলছি, স্পোর্টস থ্রিলার দিয়ে আমরা শুরু করছি ট্রিলজিটা, কিন্তু শেষ করছি কিন্তু একদম টেররিজমের এগেনস্টে একটা ওয়ার দিয়ে। তো এইটা কিন্তু, এই ট্রানজিশনটা কিন্তু কৌশিকবাবু খুব স্মুথলি করেছেন। একদম ক্রিকেট বেটিং, সেখান থেকে টেরোরিজম, সেখান থেকে ইন্ডিয়ায় কাউন্টার হানা এবং তার সাথে পলিটিক্যাল থ্রিলার, এই সমস্ত কিছু নিয়ে এই যে ট্রানজিশনটা হয়েছে ফার্স্ট বইটা থেকে 3rd বইটা অবধি, এই ট্রানজিশনটা খুব স্মুথ। মানে আপনাদের পড়তে গিয়ে কোথাও কখনো মনে হবে না যে আপনি মানে কখন যে শিফটটা ঘটে গেল বইটার মধ্যে, বইয়ের থিমগুলোর মধ্যে, সেটা কিন্তু আপনারা পিন পয়েন্ট করতে পারবেন না। তো এই 3টে বই আমার পড়ে বেশ ভালো লেগেছে এবং অনেক দিন পরে একটা ট্রিলজি আমি এরকমভাবে টানা পড়লাম। কৌশিক দাসবাবুর লেখা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই, যথেষ্ট স্মুথ লেখা এবং আমার বেশ ভালো লাগে ওনার লেখা পড়তে। আমি রিসেন্টলি ওনার নতুন যে বইটা হাড়, সেটাও পড়েছি, সেটাও অসাধারণ লেগেছে। সেটা রিভিউ যদি আপনারা দেখে না থাকেন, আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি চেষ্টা করব পিন কমেন্টে দিয়ে দেওয়ার, আপনারা সেটার রিভিউটা দেখে নেবেন। আমি চেষ্টা করব রক্তকরবী মার্ডার্সের রিভিউটাও পিন কমেন্টে দিয়ে দেওয়ার।
তো এই বইটা কিন্তু আমি বলবো বাংলা যদি আপনার থ্রিলার পড়তে পছন্দ করেন, ক্রিকেট পছন্দ করুন না করুন, এটা কিন্তু অবশ্যই মানে উনি নিজেই লিখে দিয়েছেন যে এই বইটা ক্রিকেট যারা ভালোবাসেন তারা এই বই পড়তে পারেন, ক্রিকেট যারা ঘৃণা করেন তারাও। মানে খুব স্বাভাবিকভাবে এটাকে স্পোর্টস থ্রিলার হিসাবে আপনি শুধু পড়ার প্রয়োজন কিন্তু আপনার নেই, আপনি এটা থ্রিলার হিসাবে এই সিরিজটা পড়ুন। তার মধ্যে স্পোর্টস রয়েছে, তার মধ্যে টেররিজম রয়েছে, তার মধ্যে স্প্যানিয়জ রয়েছে, তার মধ্যে পলিটিক্স রয়েছে, তার মধ্যে দুটো দেশের বা দুটো তিনটে দেশের একটা পলিটিক্যাল কানেকশন রয়েছে, কূটনৈতিক কানেকশন রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে এবং এই সমস্ত কিছুটা একজন নারী কেন্দ্রিক মানে আমাদের প্রোটাগনিস্ট, তিনি হচ্ছে একটি স্ট্রং ফিমেল প্রোটাগনিস্ট, সেরকম একটি সিরিজ কিন্তু মানে এটা অনবদ্য সিরিজ। আমি বলবো এটা একটা মাস্ট রিড সিরিজ, আমার খুব ভালো লেগেছে। আপনাদের মধ্যে কেউ যদি এই সিরিজটা অলরেডি পড়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং এই কৌশিকবাবুর আর কি বই আপনারা পড়েছেন সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা যদি মনে করেন যে কোনো বই আমার পড়া খুব দরকার বা এই ধরনের বই পড়ার কোনো বই এমন আছে আপনাদের স্টকে যেটা হয়তো আপনার মনে হয় যে আমার পড়তে ভালো লাগবে, সেই বইটাও প্লিজ আমাকে আমার কমেন্ট বক্সে সাজেস্ট করবেন। তো আজকের মতো এইটাই ছিল, আপনাদের সাথে আমার এটুকুই ডিসকাস করা ছিল। আমি জানি থ্রিলারের সম্বন্ধে যে কোনো রকম থ্রিলার বা ট্রিলজির রিভিউ করা বা রিভিউ না, একটা আলোচনা করা খুব ডিফিকাল্ট। তার কারণ ওই যে বারবার বলি যে পড়তে গেলে বারবার মানে কথা বলতে গেলে স্পয়লার না হয়ে যায়, তো সেইভাবে আমি খুব ডিটেলে কিন্তু গল্পগুলোতে গেলাম না। ওভারঅল আপনাদের একটা রিভিউ দিলাম এবং ওভারঅল যে ব্লাবগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটু জানাবেন কমেন্ট বক্সে। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন আছে, সেটাও প্লিজ একটু ক্লিক করে দেবেন, যাতে এরপর থেকে যখনই কোনো রিভিউ বা কোনো পোস্ট বা যা কিছু আমি যদি ইউটিউবে যাই পোস্ট করি না কেন তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এইটুকুই, খুব শিগগিরই নতুন কিছু বইয়ের আলোচনা নিয়ে ফিরবো। আজকের মতো সায়নারা।